আমি সংক্ষেপ করে বলার চেষ্টা করব। একেবারে ঢাকা থেকে এসেছি, একেবারে কিছুই না বললে তো চলবে না, সেজন্য কিছু বলতে হবে। একটা কথা বলা দরকার, সেটা হলো আয়োজকরা আমাদের বেশ প্রশংসা করেছে। এটা হয়তো তাদের আয়োজনের সঙ্গে যুক্ত, যে আমরা যদি গুরুত্বপূর্ণ না হয় তাহলে এই আয়োজন গুরুত্বপূর্ণ হয় কীভাবে। ব্যাপারটা আসলে মোটেই সেরকম না, তবে আমাদের এই ব্যাপারে আগ্রহ আছে বটে। আমি যে কাজ করেছি সেটা এই কলোনাইজেশন, উপনিবেশায়ন এবং উপনিবেশায়ন নিয়েই, এটা বলতে পারি। এটা নিয়ে আমরা আগ্রহী এবং এটা নিয়ে লিপ্ত আছি। তো এই যে উপনিবেশায়নের ব্যাপারটা নিয়ে প্রচুর লোক আলাপ করছে নানান জায়গায়। এই ব্যাপারটা কিন্তু একটা বাজার মূল্য আছে। উপনিবেশায়ন এখনকার একাডেমির খুব বেশ আকর্ষণীয় বিষয় সারা দুনিয়াতে। কলোনিয়াল অ্যান্ড পোস্ট কলোনিয়াল স্টাডিজ, এটা সারা দুনিয়াতে খুবই আকর্ষণীয় বিষয়। ঠিক এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমাদের বন্ধুস্থানীয় সৈয়দ নিজার আলম, দর্শনের শিক্ষক, তিনি প্রায় 6 মাস ব্যাপী প্রায় 20টা-25টা বক্তৃতা সিরিজ করছেন বাংলাদেশের উপনিবেশায়ন তত্ত্ব নামে। ফলে এর একটা বাজারি দিক আছে, এটা খেয়াল রাখতে হবে। এটা এমনিই এখানে আসে নাই যে ভাষা, সাহিত্য এবং চিন্তার, আচ্ছা বাজারি বলতে আমি টাকা পয়সা বোঝাচ্ছি না, বলছি চিন্তার এবং চর্চার যে বাজার, সেই বাজারের কথা বলছি, সেটা বাজারি দিক আছে। প্রশ্ন হলো কেন এটা প্রাসঙ্গিক হয়ে উঠলো কেন? মানে উপনিবেশ সম্পর্কে আমাদের অধিকাংশ লোক, আমরা যারা জীবনযাপন করি, আমরা অধিকাংশ লোক যে খুব যে হুঁশিয়ার তা নয়। হ্যাঁ, এবং ফারুক আসিফ ঠিকই বলেছে যে অনেকেই তো আসলে উপনিবেশিত হতে চায়, অনেকে তো অধিকতর অ্যাংলিসাইজড হতে চায়, ইংরেজি আনা অধিকতর রপ্ত করতে চায়। তাহলে সমস্যাটা দেখা দিয়েছে এই, যেভাবে ভাবা হচ্ছিল যে কলোনি থেকে, উপনিবেশ থেকে দেশগুলো স্বাধীন হয়ে গেলে সমস্যার একটা সমাধান হবে, দেখা গেল সেটা হয় নাই। কয়েক দশক যখন চলে গেল, দেখা গেল যে ওর প্রবলেমটা আসলে ঠিক রাজনৈতিক স্বাধীনতার নয়, এটা আর অনেক গভীর। যতটা এটা রাষ্ট্রনৈতিক, তার চেয়ে হয়তো অনেক বেশি হলো মনস্তাত্ত্বিক। ওই যে মনস্তাত্ত্বিক যে উপনিবেশিত দশা, সেই দশাটায় বরং রাষ্ট্র চালাতে সমস্যা করছে। এবং লোকজনের মনস্তত্ত্বই এমন যে সে হয়তো ধরা যাক ইংরেজি শিখবে, তো সে যদি ইংরেজি শিখে তাহলে সে ভালো ইংরেজি শিখতে চাইবে। তো ভালো ইংরেজি কি? ভালো ইংরেজি হলো ইংল্যান্ডের ইংরেজি। তাহলে হয়তো সে ইংল্যান্ডের পরীক্ষাগুলোতে অংশ নেবে, সে হয়তো ইংল্যান্ড যে স্কুলগুলো চালায় সে স্কুলগুলোতে পড়বে, সে হয়তো বিদেশে চলে যাবে। দেখা যাচ্ছে যে আমাদের অর্থনীতি, সমাজনীতি, আমরা কি শিখবো, কি পড়বো, আমাদের রাষ্ট্র কিভাবে চলবে, এই ব্যাপারগুলো অনেক বেশি পরিমাণে ওই যে পুরনো কলোনিয়াল অভিজ্ঞতা, সেটা দ্বারা পরিচালিত হচ্ছে। এটা 2-3 দশক পরে লোকে বুঝলো। এবং 70 দশকের পর থেকে, বিশেষভাবে 80 দশকের পর থেকে সারা দুনিয়াতে এই কলোনিয়াল স্টাডিজ খুব জোরালোভাবে চর্চিত হতে লাগলো, আসলে বর্তমানের প্রয়োজনেই। ওই যে শফিক ভাই বললেন যে কেউ কেউ প্রশ্ন তুলেছেন এখন আবার উপনিবেশায়ন কেন। আসলে প্রসঙ্গটা এখনকারই, প্রসঙ্গটা আগের নয়। অনলি এখনই লোকে বুঝতে পেরেছে যে আমাদের এখনকার সমস্যাটা যদি আমরা অ্যাড্রেস করতে চাই, তাহলে আমাদের সেই আগের ব্যাপারগুলো খুঁড়ে বের করতে হবে। ফলে আমি বলবো এটা আজকের সমস্যা। আমি যে বিষয় নিয়ে কাজ করেছি সেই বিষয় থেকে একটা উদাহরণ দিই। আমি কাজ করেছি ভাষা নিয়ে, ভাষার উপনিবেশায়ন নিয়ে। এখন এই ব্যাপারটা কি আপনার এখনকার দিনে কাজে লাগে? ধরেন আপনারা যে যেখানেই থাকেন না কেন, ছাত্র জীবনে আপনারা বানান শিখেছেন। আপনাকে হয়তো বলা হয়েছে যে ইতিমধ্যে শব্দ ভুল, আপনাকে ইতোমধ্যে লিখতে হবে। আপনি বলছেন যে কেন ইতোমধ্যে লিখতে হবে, কেন? বলছে যে এই ব্যাকরণে এই কারণে এটা ইতোমধ্যে হয়। আপনি তখন ওই নিয়মগুলোর দিকে একটু গভীরভাবে তাকালে আপনি দেখবেন এই পুরো ব্যাপারটাই, যেটা আপনাকে আজকের দিনের রাতের ঘুম নষ্ট করছে, নাম্বার নষ্ট করছে, সেই ব্যাপারটা আসলে ওই কলোনিয়াল প্রসেসের অংশ হিসেবে ঘটেছিল। কলোনিয়াল প্রসেসের অংশ হিসেবে সংস্কৃত ব্যাকরণের অনুসরণে বাংলা ব্যাকরণ তৈরি হয়েছিল। ফলে আপনি যেমনে কথা কন, এই কথাটাকে শুদ্ধ বা অশুদ্ধ বলা হচ্ছে ওই ব্যাকরণের মাপকাঠিতে। ব্যাপারটা ভালো কি খারাপ আমি সেই মন্তব্যে এখন যাচ্ছি না। আমি শুধু বলছি আপনার আজকের জীবনযাপন কিন্তু খুবই নির্ধারিত হচ্ছে, পরিচালিত হচ্ছে ওই সমস্ত ব্যাপার দিয়ে, যে ব্যাপারগুলো অনেক আগে একটা উপনিবেশায়ন প্রক্রিয়ার মধ্যে, ইংরেজিতে বলে কলোনাইজেশন প্রসেস, সেই প্রসেসের মধ্যে ঘটেছিল। তাহলে আমার প্রথম কথা হলো যে
বি উপনিবেশায়ন কিংবা উপনিবেশায়ন সংক্রান্ত আলোচনা এটা মোটেই অতীতের ব্যাপার নয়, এটা একেবারে হালকালের ব্যাপার, আমাদের প্রাত্যহিক এবং দৈনন্দিন জীবনযাপন এবং চিন্তারই মামলা। আমি আজকের এই শিরোনামের প্রতি বিশ্বস্ত থাকার চেষ্টা করব খানিকটা এবং আলোচনা সংক্ষেপ করব। আমি চিন্তার উপনিবেশায়নের দুটো বৈশিষ্ট্য সম্পর্কে বলবো এবং সাহিত্যের উপনিবেশায়ন এবং উপনিবেশায়নের দুটি দৃষ্টান্ত দেব। তার আগে আমি জানি না যে আপনারা এই সম্পর্কে কতটা পরিচিত, আমি জানি না যে কিভাবে আমাদের যোগাযোগটা তৈরি হবে আমাদের আলাপের, সেজন্য আমাকে কয়েকটা সংক্ষিপ্ত সংজ্ঞা দিয়ে নিতে হবে যে আমরা কি বিষয়ে কথা বলছি। সংজ্ঞাটা দিতে হবে কারণ আপনাদের সঙ্গে আমার আলাপ পরিচয় নেই, আমি জানি না যে আমি যে অর্থে কথাগুলো বলবো সেই কথাটা আপনারা দ্রুত ওই অর্থেই বুঝবেন কিনা, ফলে প্রথমে আমাকে দ্রুত কয়েকটা সংজ্ঞা দিতে হবে। একটা হলো বি উপনিবেশায়ন, মানে ফারুক আসিফ বেশ বলেছে এই বিষয়ে, কোনো অতীতে ফিরে যাওয়ার ব্যাপার নয়, আর খাঁটি অতীত বলে কোনো ব্যাপার নাই। এডওয়ার্ড সাইদ লিখছেন এক জায়গায়, এডওয়ার্ড সাইদ এই লাইনের খুবই বড় তাত্ত্বিক, ওরিয়েন্টালিজম বইয়ের এক জায়গায় তিনি লিখছেন যে আজকের দিনে আমরা জানি যে আমরা যতটা ভাবতাম যে কোনো সংস্কৃতি তার চেয়ে অনেক বেশি সংকর, মানে মিশ্রিত। খাঁটি সংস্কৃতি বলে পৃথিবীতে কিছু নেই। খাঁটি বাঙালি ফাও কথা, ফেক। আপনি আমার বরাত দিয়ে এবং আমার বরাতে এডওয়ার্ড সাইদের বরাত দিয়ে আসলে আপনি 100 তাত্ত্বিকের নাম বলতে পারবেন যে যারা খাঁটি সংস্কৃতির কথা বলে এটা একটা আরোপিত ফালতু কথা মাত্র। খাঁটি সংস্কৃতি বলে কিছু নেই। সব সংস্কৃতি আসলে অসংখ্য সংস্কৃতির মিশ্রণ এবং জীবনযাপনের প্রাত্যহিক বাস্তবতার মধ্য দিয়ে নতুন একটা পরিস্থিতিতে জাত একটা বিশেষ অবস্থা মাত্র, যেটা গতকালও ছিল না, আজকে আছে, আগামীকালও এরকম থাকবে না। সুতরাং বিভূষণ মানে কোনো খাঁটি জায়গায় ফিরে যাওয়া নয়, বাইরের কিছু বাদ দেওয়া নয়। এই হলো একটা সংজ্ঞা। 2 নম্বর হলো আমরা যতটা ভাবতে পারি বা যতটা ভেবে থাকি বাংলা অঞ্চলে কলোনাইজেশন আসলে তার চেয়ে বেশি গভীর এবং ব্যাপক ছিল। এডওয়ার্ড সাইদ লিখছেন, আশিস নন্দী লিখছেন এবং সো মেনি আদার্স। তারা বলছেন যে বাংলা অঞ্চল ছিল, খেয়াল করেন বাংলা অঞ্চল, ভারত নয়। একটা ছোট্ট টোকা দিয়ে রাখি যে বাংলা অঞ্চলের প্রায় 100 বছর পরে দিল্লি অঞ্চল কিন্তু ইংরেজদের অধীনে এসেছিল, কলকাতা ছিল সেন্টার। ফলে বাংলা অঞ্চল হলো এডওয়ার্ড সাইদ এবং আশিস নন্দী এবং মেনি আদার্স অনেকে বলছেন যে বাংলা অঞ্চল হলো পৃথিবীর সবচেয়ে কলোনাইজড অঞ্চল। এটা ছিল সবচেয়ে সার্টেনলি ম্যানেজড, ওরা লিখছেন যে সবচেয়ে নিখুঁতভাবে ম্যানেজড একটা কলোনি এবং এখানে সবচেয়ে গভীর প্রভাব পড়েছিল। অথচ বাংলা অঞ্চলের উপনিবেশ নিয়ে আলাপ করার ঝামেলা আছে। ঝামেলাটা কি? ঝামেলা হলো এই যে এত গভীর কলোনাইজেশন, কিন্তু এখানে ভদ্রলোকরা এই বিষয়ে আপত্তি কম করেছে। ভদ্রলোকরা ইংরেজ শাসনকে ভালো মনে করত। এই কারণে আপনি খেয়াল করবেন নগুগি ও থিঙ্গার মতো কোনো তাত্ত্বিক বাংলা অঞ্চলে আবির্ভূত হয় নাই। আপনি খেয়াল করবেন ধরেন থিংস ফল অ্যাপার্টের মতো কোনো বই বাংলা ভাষায় লেখা হয় নাই। কারণ আমাদের যারা ভদ্রলোক, যারা সাহিত্য করে চিন্তা করে, এরা উপনিবেশ আমলকে বেশ ভালো মনে করতেন। আর আমরা বরাবরই উপনিবেশের সঙ্গে, খেয়াল করেন ইংরেজ যেহেতু আমাদের কর্তা মনিব, আমরা এই উপনিবেশ আমলের সঙ্গে বরাবরই আধুনিকতাকে মিলিয়ে পড়েছি। এই কথাটা আমার মনে হয় বোঝা খুবই জরুরি। আমাদের উপনিবেশ পাঠের অত্যন্ত গুরুতর সংকট হলো যে আমরা উপনিবেশায়ন প্রসেসকে সবসময় আধুনিকতা মনে করেছি, আর আমাদের আধুনিকতা আবশ্যিকভাবে আসলে পশ্চিমায়ন, ওয়েস্টার্নাইজেশন, মানে যা কিছু পশ্চিমা আমরা মনে করেছি সেটা অর্জন করেছি এবং আমরা আধুনিক হয়েছি। আমি আবার বলছি যে নানান কারণে লম্বা, কার্যকর, গভীর ঔপনিবেশিক প্রভাব থাকা সত্ত্বেও বাংলা অঞ্চলে উপনিবেশ নিয়ে আলাপ করা খুবই মুশকিল, কারণ এখানে ভদ্রলোক শ্রেণী এই বিষয়ে বেশ সম্মতি দেখিয়েছে। একটু জটিল ভাষায় বললে আমরা বলতে পারি এই ঔপনিবেশিক শাসন ছিল যথেষ্ট হেজিমনিক, এটা আমাদের সম্মতি লাভ করেছিল। আরেকটা কথা বলি, পুরনো যে মুসলমান শাসন, আপনারা এই বিষয়ে প্রশ্নের মুখোমুখি হয়েছেন কিনা জানি না, আমি প্রায়শই হই এবং অনেকেই এই প্রশ্ন তোলেন যে ইংরেজ আমলের বিরুদ্ধে এটাকে উপনিবেশিক শাসন বলছেন, এর আগে যে 700 বছর মুসলমানি শাসন ছিল ওটাকে বলছেন না কেন?
পরিষ্কার কথা হলো যে সারা দুনিয়াতে কলোনিয়াল স্টাডিজে ইউরোপীয় যেই ঔপনিবেশিক শাসন পুঁজিবাদের বিকাশের সঙ্গে সঙ্গে চলেছে এবং বিকশিত হয়েছে, এই 400 বছরের ঔপনিবেশিক শাসনকেই কলোনিয়াল পিরিয়ড বলা হয়। তার অসংখ্য কারণ আছে, কারণে বিস্তারে যেতে চাচ্ছি না। আপনারা যে কোনো প্রাথমিক ধরনের রিডার পড়লেই ব্যাপারটা আপনার কাছে পরিচ্ছন্ন হয়ে যাবে। এই 400 বছরকে বলা হয়। আর এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হলো যে এখানকার সম্পদ পশ্চিমে গেছে, কিন্তু মধ্যযুগের যে মুসলিম শাসন সেখানে এখানকার সম্পদ বাইরে যায়নি। এটা খুব সরল পার্থক্য বললাম, আসলে পার্থক্য অনেক বেশি গভীর। ফলে আমরা এই শাসন বলতে এটাই বুঝবো। আমি শেষ সংজ্ঞা দিচ্ছি। বিউপনিবেশায়ন মানে এমন কোনো ব্যাপার না যেটা ঔপনিবেশিক শাসন শেষ হওয়ার পর থেকে শুরু হয়েছে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার যে ডিকলোনাইজেশন অ্যাপারেন্টলি মনে হতে পারে বোধহয় 47-এর পরে শুরু হয়েছে। না, এটা অত্যন্ত জটিল এবং দ্বান্দ্বিক প্রক্রিয়া, এবং সমস্ত তাত্ত্বিক এই বিষয়ে একমত যে ঔপনিবেশিক প্রভাব যখন থেকে পড়া শুরু হয়েছে তখনই নানা মাত্রায় স্থানীয় লোকরা তাদের মতো করে এর বিরোধিতা করেছে, তাদের মতো করে এটা কনজিউম করেছে, মানে আত্মস্থ করেছে। ফলে বিউপনিবেশায়ন প্রক্রিয়াটা আসলে প্রথম থেকে চলেছে। আমি যে বাংলা ভাষার উপনিবেশায়ন এবং বিউপনিবেশায়নের কাজ করেছি, এটা থেকে উদাহরণ দিয়ে বলতে পারি যে উপনিবেশায়নের চূড়ান্ত সময় ছিল 1778 সাল থেকে ধরা যাক 1870-80 সাল পর্যন্ত, আর বিউপনিবেশায়নের চূড়ান্ত সময় ছিল 1880 থেকে 1910-20 পর্যন্ত। মানে দুটোই কিন্তু কলোনিয়াল পিরিয়ডের মধ্যেই ঘটেছে। সুতরাং এটা মনে রাখা জরুরি, বিউপনিবেশন একটা পদ্ধতি যেটা আসলে স্থানীয় মানুষের মধ্যে ঘটতেই থাকে, কারণ প্রত্যেক মানুষের মধ্যে নিজ নিজ ধরনের রেজিস্ট্যান্স আছে, সক্রিয়তা আছে। আমরা কখনোই অন্য জিনিস সরাসরি নিই না, এবং যতই আমরা কলোনাইজড হই না কেন আমাদের ভিতরে যেটাকে ইংরেজিতে বলে এজেন্সি, ফারুক আসিফ বলেছেন কর্তা সত্তা, যে অ্যাক্টিভলি অংশ নেয় যে কোনো ব্যাপারে, সেটা কিন্তু সক্রিয় থাকে। ফলে এটা আগে থেকেই সক্রিয় ছিল। যাই হোক, আমরা এখন চিন্তার উপনিবেশায়ন সম্পর্কে সামান্য কথা বলবো, এবং সাহিত্যের উপনিবেশায়ন বিউপনিবেশায়ন সম্পর্কে আমরা কয়েকটা উদাহরণ দেব, তারপর আমার কথা শেষ করব। চিন্তার উপনিবেশায়নটা আসলে মনস্তাত্ত্বিক উপনিবেশায়নের একটি ফল। মনস্তাত্ত্বিক উপনিবেশনটা কি? মনস্তাত্ত্বিক উপনিবেশন ভালা একটা, যদি আমি একটা কথা বলি 10টা 20টা 100টা কথা বলা যেতে পারে। যদি 1 নাম্বারটা বলি সেটা হলো আমি এবং আমার যা কিছু আছে সেটা খারাপ, আর আমার ওস্তাদ মনে তার যা আছে তার সবই ভালো। আপনাদের তথ্য হিসেবে জানিয়ে রাখি, ইংরেজরা কিন্তু বাঙালি কিংবা ভারতীয়দেরকে কখনো বলতো না, নাগরিক বলতো না। আমাদের রবীন্দ্রনাথ কিংবা অন্যরা যারা ইনক্লুডিং অল দেয়ার গ্রেট অ্যাচিভমেন্টস, তারা ইংরেজ শাসন বেশ ভালোই পছন্দ করতেন। এটা রবীন্দ্রনাথ নিজেই 1940 সালে তার যে বিখ্যাত সভ্যতার সংকট প্রবন্ধ আছে, মরার অল্প কিছুদিন আগে তিনি সেখানে বলেছেন, আমি তো বিশ্বাস করেছিলাম আমাদের ইংরেজরা উন্নত করবে, সভ্য করবে। এটা তিনি নিজেই বলেছেন, এটা আমি বানিয়ে বলছি না। হি ইজ এ গ্রেট ম্যান স্টিল। তার মধ্যে এই ব্যাপারটা ছিল, সবার মধ্যে ছিল। হ্যাঁ, তারা এটা পছন্দ করতেন। তারা কিন্তু বরাবরই চাইতেন যে রানী ভিক্টোরিয়া কিংবা ইংল্যান্ডের সরাসরি সিটিজেন হবেন, এই ছিল তাদের আকাঙ্ক্ষা। কিন্তু ইংরেজরা এই আকাঙ্ক্ষা কখনোই পূরণ করেনি। এদেরকে বলা হতো সাবজেক্ট, সরাসরি প্রজা। আমরা বলতে পারি, আমি সাধারণত যে কথা ব্যবহার করে, হেগেলিয়ান টার্ম ব্যবহার করে, যে এটা হলো মাস্টার অ্যান্ড স্লেভ রিলেশন। ওই যে মাস্টার অ্যান্ড স্লেভ রিলেশন, এই ব্যাপারটা মেনে নেওয়াই হলো মনস্তাত্ত্বিক উপনিবেশায়ন। আমারটা খারাপ আর ওরটা ভালো। এই মনস্তাত্ত্বিক উপনিবেশায়ন আসলে অপরাপর সব ধরনের সমস্যাগুলো তৈরি করে, যেমন অর্থনৈতিক সমস্যা তৈরি করে। একটা উদাহরণ দিচ্ছে, গবেষকরা একদম গভীরভাবে অনেকাধিক গবেষণায় দেখাচ্ছেন যে নগরের লোকরা ইংরেজি শিখেছে। ইংরেজি শেখার ফলে তাদের কাপড় চোপড়ের প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে, তারা কি কি জিনিস ব্যবহার করে তার প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে। এর ফলে নাগরিক শিল্প ধ্বংস হয়ে গেছে। খেয়াল করেন, খুব ভেরি সিম্পল। ও করলো কি, ওর মনস্তত্ত্বটা চেঞ্জ হলো,
সে মনে করে এই পোশাক ভালো, ওই পোশাক খারাপ। তা আগে যে পোশাক পরতো সেটা খারাপ, সেটা কে বানাতো? স্থানীয় যে কর্মীরা তারা বানাতো, স্থানীয় শিল্প ছিল। তারা দ্রুত তাদের পোশাক পরিচ্ছদ এবং অন্যান্য যে কনজিউমিং ম্যাটার্স এগুলো চেঞ্জ করলো। চেঞ্জ করার ফলে কনজিউমার শেষ হয়ে গেল এবং শিল্প ধ্বংস হয়ে গেল। এটা প্রচুর থিসিসে এটা একদম ভালোভাবে দেখা গেছে যে এই ঘটনাটা ঘটেছে। তার মানে মনস্তত্ত্ব সরাসরি দেখেন অর্থনীতিকে প্রভাবিত করছে। ফারুক আসিফ বলেছেন এবং জগলুল ভাই বলেছেন যে কলোনাইজেশনের একটা গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল সিভিলাইজিং মিশন। কলোনিয়ালরা সবসময় বলতো যে আমি তোমার এখানে আমার লাভের জন্য আসি নাই, আমি তোমার লাভের জন্য এসেছি। তো তোমার লাভ কি? বলে আমি তো সভ্য, তুমি তো অসভ্য, তাহলে আমার কাজ হলো তোমাকে সভ্য করা। বলে আমি যে অসভ্য তার প্রমাণ কি? বলে তার আর প্রমাণ লাগে? তুমি যদি অসভ্য না হবা তাহলে তোমাকে আমি দখল করেছি কিভাবে? ঠিক আছে, এই হলো কলোনিয়ালিজমের একেবারে বেজ লজিক, একদম বেজ লজিক। এটা সব জায়গায় ঘটেছিল, আমাদের এখানে ঘটেছিল, মধ্যপ্রাচ্যে ঘটেছিল, আফ্রিকায় ঘটেছিল এবং অন্যত্রও ঘটেছিল। এই যে বুদ্ধিবৃত্তি তাহলে প্রভাবিত হচ্ছে মনস্তত্ত্ব থেকে। পশ্চিমা যা কিছু ভালো আমরা তার সবকেই ভালো বলে স্বীকার করতে শুরু করেছি। তার সবচেয়ে মজার একটা উদাহরণ হলো রামমোহন রায়ের এক বিখ্যাত পত্র। তিনি 1822 সালের দিকে অ্যামহার্স্টকে এক চিঠি লিখেছেন, বিখ্যাত পত্র। এটা খুব, যারা এই সম্পর্কে পড়াশোনা করে সবাই জানে এটা খুব বিখ্যাত জিনিস। কি লিখেছেন তিনি? তিনি বলছেন এখানকার যে শিক্ষা দীক্ষা এগুলো আপনারা বাতিল করে দিন, আপনারা আমাদেরকে ইউরোপীয় শিক্ষা দীক্ষা দেন। আগে এই জিনিসটাকেই ভাবা হতো আধুনিকায়ন। বলে বাহ, রামমোহন তো খুবই আধুনিক লোক। কিরকম? তিনি এখানকার যে ব্যাকওয়ার্ড জিনিস এগুলো বাদ দিতে বলছেন, ইউরোপীয় জ্ঞান গ্রহণ করতে বলেছেন। আগে ব্যাপারটাকে এইভাবে ভাবা হতো। এখন অনেক সূক্ষ্মভাবে বিচার বিশ্লেষণ করে দেখা গেল আসলে রামমোহনের ওই চিঠির যে ফল ফলেছে, ম্যাকলে যে শিক্ষানীতি দিয়েছে, ওই শিক্ষানীতির ফলে আমাদের আসলে তেমন কিছু হয় নাই। বলে প্রমাণ কি? লজিক যায়, বলে তর্ক বিতর্কে যাওয়ার দরকার নাই, উদাহরণ দেখা। উদাহরণটা কি? বলে ইন্ডিয়ানরা ইংরেজি শিখেছে সবচেয়ে আগে, ইন্ডিয়ানরা রুশো মিল পড়েছে সবার আগে। বঙ্কিমচন্দ্র পড়ে দেখেন, বেনথাম এবং মিল ছাড়া কথা নাই, অনেক আগে পড়েছে। এরা শেক্সপিয়ার পড়তো ইংল্যান্ডের লোকদের চেয়েও ভালোভাবে। আর চীনারা আজকেও ইংরেজি ভাষা শিখে নাই, জাপানিরা আজকেও ইংরেজি ভাষা শিখে নাই, শেক্সপিয়ারের এক লাইনও জানে না। তো আজকে ভারত কোথায় আর আজকে জাপান কোথায়? ঠিক আছে, বলে যে আপনাকে বেশি লজিক দেওয়া লাগবে না, আপনি সিম্পল ওয়েতে যান। অনেক পরে লোকে বুঝতে পেরেছে যে আমরা যে এই পদ্ধতিতে আধুনিক হলাম, আমরা যে এই পদ্ধতিতে শিক্ষিত হলাম, এতে আমাদের আসলে কিচ্ছু হয় নাই, আমাদের উন্নতিটা হয় নাই। এটা লোকে অনেক পরে কলোনিয়াল স্টাডিজের, পোস্ট কলোনিয়াল স্টাডিজের অনেক সূক্ষ্ম হিসাব নিকাশের মধ্য দিয়ে এখন তারা নিশ্চিত হয়েছে যে রামমোহন রায় কামটা বেশি ভালো করেন নাই। তিনি তার সময় বুঝতে পারেন নাই, তাকে এক একটা দোষ দিয়ে লাভ নাই। তিনি তার সময়ের গ্রেট ম্যান, কিন্তু তার কাজটা আমাদের জন্য বেশি সুবিধাজনক ছিল না। রণজিৎ গুহ লিখছেন যে এই যে আমরা ইতিহাসে এই ব্যাপারটাকে আধুনিকতা বলি, আচ্ছা এর চেয়ে বড় চিন্তার দাসত্ব আর কি হতে পারে যে আমরা আজ পর্যন্ত আমাদের আধুনিক যুগ শুরু করি 1801 সাল থেকে। কেন? 1801 সালে ফোর্ট উইলিয়াম কলেজ হয়েছে কেন? ইংরেজ সিভিলিয়ানদের শিক্ষা দেওয়ার জন্য। কেন? যাতে তারা এখানকার ভাষাটা শিখে এখান থেকে মানি এক্সট্রাক্ট করতে পারে এবং ইংল্যান্ডে চালান দিতে পারে। আমরা কিন্তু সমস্ত বই পুস্তকে লিখি 1801 সাল থেকে আধুনিক কাল শুরু হয়েছে। এই হলো চিন্তা আর উপনিবেশায়ন। রণজিৎ গুহ বলছেন যে এরা তো এটা লিখবেই, কারণ এই বই যারা লিখেছে তারা কারা? বলে তারা হলো ওরা যারা ইংরেজ শাসনের সরাসরি সুবিধাভোগী, ফলে তাদের ইতিহাস তত্ত্ব তো এরকম হবেই। হ্যাঁ, ওই শ্রেণীর ইতিহাস তত্ত্ব, ফলে এটা এরকম হবে। আমাদের এখন সময় এসছে যে অন্য ধরনের ইতিহাস আমরা তৈরি করব। কেন? কোনো খাঁটি ইতিহাসে যাওয়ার জন্য নয়, এখনকার প্রয়োজনেই। খেয়াল করেন ভদ্রলোকদের ইতিহাস কি পরিমাণ পার্সিয়ালিটি করে। ইংরেজরা আসার পর থেকে আপনারা যদি ইতিহাস পড়ে থাকেন তাহলে খেয়াল করবেন যে ইংরেজ বিরোধিতার ইতিহাস শুরু হয় 1857 সাল থেকে ভদ্রলোকের ইতিহাসে, তাও একটু একটু। অনলি অনেক পরে 1857 সালের সিপাহী বিদ্রোহকে ভারতীয়দের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলা হয়েছে, অনেক পরে। আসলে সংগ্রামটা ওরা শুরু করে, ভদ্রলোকরা বলে ইংরেজ বিরোধী সংগ্রাম করেছে।
আপনারা আবার ব্যাপারটাকে অন্যভাবে নেবেন না। ইতিহাসের এই প্রপাগান্ডার ফলেই কিন্তু ক্ষুদিরাম থেকে শুরু করে অন্য যে বিপ্লবী এদের এত নাম হয়েছে। আমি কিন্তু একেবারেই বলতে চাচ্ছি না যে এরা কম কন্ট্রিবিউট করেছে, একেবারেই নয়। কিন্তু খেয়াল করেন, সেই 1757 সাল থেকে ইংরেজদের বিরুদ্ধে এদেশের কৃষকরা কয়েক হাজার বিদ্রোহ করেছে, এদেশের আদিবাসী জনতা জীবন উৎসর্গ করেছে হাজারে হাজারে, ফকির সন্ন্যাসী বিদ্রোহ হয়েছে। ভদ্রলোকদের ইতিহাসের মধ্যে আপনি দেখবেন সেটা নাই, অ্যাবসেন্ট, অথবা কই মার্জিনে মন্তব্য আকারে আছে। এই হলো চিন্তা আর কলোনাইজেশন। এই যে ইতিহাসকে একটা বিশেষভাবে সভ্য, পশ্চিমায়ন, আধুনিকায়ন এইভাবে চিহ্নিত চিত্রিত করার যে লম্বা সিলসিলা, এটাই হলো চিন্তার উপনিবেশায়ন। রণজিৎ গুহ এর কারণ অন্বেষণ করেছেন। এই যে চিন্তার উপনিবেশায়ন, এর সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এটা সবসময় আরোপিত হবে। খেয়াল করবেন, ব্যাপারটা একদম গুলিয়ে ফেলা যাবে না যে আমরা কি বিদেশ দ্বারা প্রভাবিত হব না, আমরা কি বাইরের ভালো জিনিস নেব না, আমাদের আগের ইতিহাসে সব কি ভালো ছিল, আগে কি খারাপ জিনিস ছিল না, আমরা কি ভালো ছিলাম, আগে কি অন্যের দ্বারা আমরা প্রভাবিত হই নাই, সব কিছু হব। একদম টেকনিক্যালি ক্যাটাগরিক্যালি মনে করতে হবে যে কলোনিয়াল চিন্তার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এখানে দেয়া নেয়াটা হয় মুনিব এবং দাস রিলেশনে। দ্যাটস দ্য প্রবলেম। এটা পাশাপাশি অবস্থান নয়, এটা আমার সম্মতি সূচক গ্রহণ নয়। দ্য কলোনাইজার অ্যান্ড দ্য কলোনাইজড, আলবেয়ার মেমির ছোট কিন্তু খুবই তাৎপর্যপূর্ণ বই। তিনি বলছেন, একটা উদাহরণ খেয়াল করেন, বলছেন যে কলোনিয়াল যে বাইলিঙ্গুয়ালিজম, ভাষিক যে দ্বিভাষিক পরিস্থিতি, ঔপনিবেশিক যে দ্বিভাষিক পরিস্থিতি, যেমন বাংলা ইংরেজি, এটা ছিল। বলো কলোনিয়াল বাইলিঙ্গুয়ালিজম ভাষার সহাবস্থান নয়, ইটস এ লিঙ্গুইস্টিক ড্রামা। পরিষ্কার করে বলছে। কারণ কি? কারণ ওখানে আমার প্রয়োজন আমি ইংরেজি শিখবো, আমার বন্ধুদের কেউ কেউ বলতো যে জার্মান শিখবো, কেন? অরিজিনাল জার্মানে মার্কস পড়বো। এই শিখা আর কলোনিয়াল পিরিয়ড এবং পরে আমরা যে ইংরেজি শিখেছি, এই দুই জিনিস তো এক জিনিস নয়। আই এম ফোর্সড টু অ্যাকোয়ার দ্যাট ল্যাঙ্গুয়েজ। এই যে দুই ভাষিক পরিস্থিতি পাশাপাশি আছে এবং আমি একটা শিখতে বাধ্য হচ্ছি এবং অপরটা সমস্ত ধরনের পাবলিক পরিসর থেকে বাইরে চলে যাচ্ছে, উচ্চশিক্ষায় ব্যবহৃত হচ্ছে না, আদালতে ব্যবহৃত হচ্ছে না। এই যে স্ট্যাটাসের প্রবলেম, একটা উপরে আর একটা নিচে, এটাই হলো কলোনিয়াল কন্ডিশন। আমরা কি সেই কন্ডিশনের মধ্যে এখন নাই? তাহলে কলোনিয়াল কন্ডিশনের চিন্তার দিক থেকে সবচেয়ে গুরুতর ব্যাপার হলো এটা হলো আরোপিত, এটা হলো মনিব দাস সম্পর্কের, এটা হলো বাই ফোর্সড অ্যাকোয়ার করতে আমরা বাধ্য হই। এই ব্যাপারটা আপনারা একটু খেয়াল করবেন। উদাহরণ বেশি দেওয়া যাবে না, এখন পর্যন্ত তীব্রভাবে চলছে। আমি 24 মিনিট অলরেডি হয়ে গেছে, আমার বোধহয় খুব বেশি দূর আর বলা ঠিক হবে না। আমি ধর্ম সম্পর্কে এবং বাঙালি সম্পর্কে লম্বা কথা বলতে চেয়েছিলাম, এখনকার জন্য খুবই প্রাসঙ্গিক, কিন্তু ফারুক আসিফ এ বিষয়ে অনেক দূর পর্যন্ত বলেছে, কিন্তু এই জন্য আমি খুবই সংক্ষেপে বলছি। ফারুক আসিফ যথার্থই বলেছেন। আপনারা যারা তখন পুরোপুরি খেয়াল করেননি তাদেরকে আমি বলি যে এই যে বাঙালি ক্যাটাগরিটি আরোপণমূলক, যেখানে বাংলায় কথা বললেই বাঙালি হওয়া যায় না, বিশেষ আরোপিত এলিট বৈশিষ্ট্য সূচক হতে হয়, সেই বাঙালি ক্যাটাগরিটি কিন্তু আসলে আবহমান নয়, আসলে হাজার বছরের নয়। এটা স্পেসিফিক্যালি 19th সেঞ্চুরির কলকাতায় তৈরি হয়েছে। এই বাঙালি ক্যাটাগরিটি খেয়াল করেন, বাংলায় কথা বলে তো বাঙালি, কিন্তু ওই যে স্পেসিফিক একটা ক্যাটাগরি বাঙালি, যেখানে বিশেষ রকম এলিটিজম আমদানি করতে হয়। আপনারা কি জাতিস্বর সিনেমাটি দেখেছেন? সম্প্রতি খুব আলোড়ন তুলো জাতিস্বর সিনেমা। এই জাতিস্বর সিনেমার যে বাঙালি বোনা তৈরি হয়েছে, এটা হলো স্পেসিফিক, এটা হলো এলেট, এটা হলো বিশেষভাবে বিশুদ্ধ ধরা যাক। এই ধরনের বাঙালি, এটা কিন্তু হাজার বছরেরও নয়, এটা আবহমানও নয়। আমি কিছুক্ষণ আগে বলেছি আসলে আবহমান বলে কোনো ব্যাপার নয়, আজকের বাস্তবতা কালকেই পরিবর্তিত হয়ে যায়। কিন্তু যেই বাঙালির বরাত আমরা ব্যবহার করি, সেই বাঙালির বরাত স্পেসিফিক্যালি 19th সেঞ্চুরির কলোনিয়াল বেঙ্গলে প্রডিউসড, উৎপাদিত, তৈরি। সেই বাঙালি ক্যাটাগরি আমাদের চিন্তা জগতে আসলে ঢাকায় রাজনৈতিকভাবে অসম্ভব নানান ধরনের সংকট তৈরি করছে। একই সঙ্গে বাঙালি মুসলমান এই যে ধর্ম সংক্রান্ত চিন্তা, এটাও কিন্তু মারাত্মকভাবে আমাদের সংকট তৈরি করছে। এবং এই যে ধর্ম সংক্রান্ত হীনমন্যতা, একদিকে প্রচণ্ড রকমের ধর্মকে আঁকড়ে ধরার ব্যাপার, আমি কথার বিস্তারে যাচ্ছি না, শুধু এক বাক্য বলছি, এই আঁকড়ে ধরার ব্যাপারটা এটাও কলোনিয়াল ফেনোমেনা। আবার ধার্মিক এবং ধর্ম সম্পর্কে
ঢাকার যে বিশেষ উগ্রতা, এই যে বিশেষভাবে ধর্মকে পর্যালোচনা না করে, ব্যাপারটাকে একটা বাস্তবতা হিসেবে না দেখে একটা সাংঘাতিক রকম ঘৃণার যে চাষ ঢাকায় হচ্ছে এই কালে, এটাও কিন্তু 100% কলোনিয়াল বাস্তবতা। আপনি খেয়াল করবেন, মধুসূদন দত্ত হিন্দু ধর্মের নিন্দা করছেন, ইয়াং বেঙ্গলরা মুসলমান ধর্মের নিন্দা করছেন, 19th সেঞ্চুরিতে বহু লোক ট্র্যাডিশনাল হিন্দু ধর্ম পরিহার করেছে এবং লোকে একদম উইদাউট এনি এক্সেপশন মনে করতো মধ্যযুগের মুসলমান শাসন একটা বর্বর শাসন, অত্যন্ত খারাপ, এটা অন্ধকার যুগ, উইদাউট এনি এক্সেপশন এটা মনে করতো। এই ব্যাপারগুলো কলোনিয়াল পিরিয়ডে তৈরি হয়েছে এবং এর মধ্য দিয়ে আমাদের ধর্ম সংক্রান্ত যে কোনো ব্যাপার যে অত্যন্ত জঘন্য, এই ব্যাপারটা যে পরিত্যাজ্য, এই ধরনের সংস্কৃতি যে একদম ঘৃণ্য, এই মানসিকতা কিন্তু আসলে ওখান থেকেই তৈরি হয়েছে। আমি শুধু নোক্তা দিলাম, বিস্তারিত আলাপের অবকাশ নেই। মনে রাখবেন, ধর্ম কোনো পরিহারের ব্যাপার নয়, ধর্ম সবসময় পর্যালোচনার জিনিস। সমস্ত দুনিয়ার ইতিহাসে ধর্ম সবসময় পর্যালোচিত হয়ে হয়ে নতুন কালের সাপেক্ষে নতুন রূপ পেয়েছে এবং আসলে এই বস্তুর নামই প্রগতি। ধর্মকে ঘৃণা করার নাম প্রগতি নয়। এই যে অত্যন্ত জঘন্য একটা ব্যাপার বাংলাদেশে এবং ঢাকায় প্রতিষ্ঠিত হয়েছে, যে পরিহার, ঘৃণা, বিরোধ, এই ব্যাপারটা আসলে একটা কলোনিয়াল কুসংস্কার মাত্র। পর্যালোচনার মধ্য দিয়ে নতুন কালের উপযোগী ভাষা তৈরি করার নামই হলো প্রগতি। প্রগতির অত্যন্ত দুষ্ট, বাজে, কলোনাইজ সংজ্ঞা ঢাকায় প্রতিষ্ঠিত আছে। এই ব্যাপারটা আমাদের আশা করছি কলোনিয়াল এবং পোস্ট কলোনিয়াল চিন্তার আরও গভীরে যাওয়ার মধ্য দিয়ে আমরা অতিক্রম করতে পারবো। যাই হোক, আমি সাহিত্য সম্পর্কে খুব বিস্তারিত আলাপ করছি না। আমার ধারণা 28 মিনিট হয়ে গেছে, আমার 30 মিনিটের মধ্যে শেষ করা উচিত। সাহিত্যে গভীরভাবে কলোনিয়াল প্রভাব পড়েছে। যারা বাংলা সাহিত্যের ছাত্রছাত্রী, যারা বাংলা বিভাগে বাংলা সাহিত্য পড়েন, তারা খেয়াল রাখবেন, বাংলা কবিতার মতো এরকম জনবিচ্ছিন্ন কবিতা সম্ভবত পৃথিবীর খুব কম ভাষায় লেখা হয়েছে। সম্ভবত বাংলা কবিতায়, আধুনিক বাংলা কবিতায়, কবিতার দুনিয়া জুড়ে একমাত্র জনরা যেখানে আরোপিত অ্যাস্থেটিক্স এবং মতাদর্শ এবং কাঠিন্য এবং দুরূহতাকে এতটা মহিমান্বিত করা হয়েছে। সম্ভবত বাংলা অঞ্চলে পৃথিবীর একমাত্র অঞ্চল যেখানে যে কোনো ধরনের জনসংশ্লিষ্টতা এবং জনপ্রিয়তাকে অত্যন্ত খারাপ চোখে দেখা হয়, শিল্পের বিচার অত্যন্ত নিম্ন শ্রেণীর করে দেখা হয়। এই সবই আসলে আমরা কলোনিয়াল লিগেসি বহন করছি। সুখের বিষয়, আমি দেবেশ রায়ের নাম বলবো, আমি সেলিম আল দিনের নাম বলবো, আরও কিছু নাম আমার তহবিলে ছিল, বাড়াচ্ছি না। দেবেশ রায় উপন্যাস নিয়ে আলাপ করেছেন, উপন্যাস নিজে লিখেছেন এবং নতুন তত্ত্ব প্রস্তাব করেছেন। সেলিম আল দিন নাটকের ক্ষেত্রে এই কলোনিয়াল ব্যাপারটা নিয়ে বিস্তারিত আলাপ করেছেন, নিজে নতুন ধরনের নাটক প্রস্তাব করেছেন এবং তার পিএইচডি থিসিস লিখেছেন, যেখানে তিনি বলছেন আধুনিক পশ্চিমা নাটকই কেবল নাটক নয়, তার নাটকের বইটার নাম হলো মধ্যযুগের বাংলা নাট্য। তিনি বলছেন মধ্যযুগে আমাদের যে উপস্থাপনাগুলো ছিল এগুলোই আসলে আমাদের নাটক। এগুলোই হলো আসলে কলোনাইজেশন নিয়ে পড়াশোনা করা এবং উপনিবেশায়ন সম্পর্কে সচেতন হওয়া, যেটা আসলে আমাদের আজকের দিনে আমাদের নিজেদের চিনতে এবং নিজেদেরকে মূল্যবান ভাবতে, কোনো আত্মম্ভরিতা নয়, আরোপণ নয়, নিজেদেরকে, নিজেদের অবস্থাকে মূল্যবান ভাবতে আমাদের উদ্বুদ্ধ করবে, আমাদের জীবনকে সত্যি সত্যি প্রগতির পথে নেবে। ধন্যবাদ সবাইকে।